আগামী ৪৮ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে, অনেক কিছু স্পষ্ট হবে। বিশেষ করে আন্তর্জাতিক চাপের পাশাপাশি দেশের মধ্যে রাজনৈতিক নানা হিসেব নিকেশে অচিরেই হয়তো রাজনীতির মাঠে দেখা যাবে আওয়ামী লীগকে। এক সপ্তাহের মধ্যে আমেরিকা এবং ব্রিটেনের মতো দুই পরাশক্তি আওয়ামী লীগের পক্ষে কথা বলল। আওয়ামী লীগের লবিং এ সাড়া দিয়েছে আমেরিকা ও ব্রিটেনের এমপিরা। আরেকটি আওয়াজ একই সময়ে জোরে সোরে শোনা যাচ্ছে, তা কি? সেটা হলো শেখ হাসিনাও নাকি ফিরবেন শিগগিরই। এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পালা। ভারত নাকি এখন সেই মিশনেই আছে। ইউনূসের সঙ্গে তাদের বনিবনা নিয়ে সময় ক্ষেপণ করতে চাইছে না ভারত। তাদের চাওয়া, মানে ভারতের চাওয়া এবং প্ল্যান এখন একটাই, অনেক বিরোধিতা সত্ত্বেও তারেক রহমান যেভাবে বাংলাদেশে এসেছেন একইভাবে শেখ হাসিনাও অচিরেই বাংলাদেশে পা রাখবেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে, আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হবে না। শেখ হাসিনা এবং শেখ হাসিনার আওয়ামী লীগের ফেরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েল এবং ভারত চারটি মহৎ শক্তি বলা যেতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ সুস্পষ্ট। যে তারেক রহমানকে এই ধরনের একটি মূলত মেসেজ দিয়ে পাঠানো হয়েছে যে সংবেদনশীল, সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত এবং নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে এখনই বাল্লে বাল্লে করার উপযুক্ত সময়, বুঝছেন? এখনই এনসিপিকে বাল্লে বাল্লে করে দেওয়ার মতো উপযুক্ত সময়। তো আওয়ামী লীগের যারা আছেন এতদিন মাইর খেয়েছেন, ঘুরে দাঁড়ানোর সময়, বুঝছেন? ঘুরে দাঁড়ানোর সময় আমার তো মনে হয় দুই চারটা চামড়া তোলা যেতেই পারি। কি বলেন আপনারা? দুই চারটা মুনাফিকের গায়ে চামড়া তুলে ফেলা, বুঝছেন? এটা যায়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এক সপ্তাহের মধ্যে আমেরিকা এবং ব্রিটেনের মতো দুই পরাশক্তি আওয়ামী লীগের পক্ষে কথা বলল। 16 ডিসেম্বর ব্রিটেনের কয়েকজন এমপি এবং 23 ডিসেম্বর আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেন। তারা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সবার সহাবস্থান জরুরি। এবারই প্রথম নয়, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সারা পৃথিবীর রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীরাই এসব বিষয়ে কথা বলে আসছেন। তারা বলছেন, গুম, হত্যা, নির্যাতন সহ অসংখ্য অপরাধে শেখ হাসিনা সহ ওইসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার হতেই হবে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং তাদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিরুদ্ধে তাদেরই অবস্থান। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ভারত, যদিও তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের নাম নিয়ে কোনো বক্তব্য দেয়নি। কিন্তু বারবার বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছে দেশটি, যা পরোক্ষভাবে আওয়ামী লীগকেই ইঙ্গিত করে। নিশ্চয়ই মনে আছে, গত মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পরপরই এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে অনুরোধ করে চিঠি দেয় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস মেকার্স এবং ব্রিটিশ আইনজীবী প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার্স, যদিও এখনো পর্যন্ত তাদের অনুরোধে সাড়া দেয়নি জাতিসংঘ। তবে আওয়ামী লীগের লবিং এ সাড়া দিয়েছে আমেরিকা ও ব্রিটেনের এমপিরা। 16 ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে এবং রাজনৈতিক বন্দী ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে প্রথম দিনের প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে স্বাক্ষর করেন কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান, লিবারেল ডেমোক্রেট অ্যান্ড্রু জর্জ এবং ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির জিম শ্যানন। প্রস্তাবটিতে অপরাধীদের বিচারের আন্তর্জাতিক মানদণ্ডের উপর জোর দেওয়া হয়। এর 2 সপ্তাহ আগে 3 ডিসেম্বর আরও একটি প্রস্তাব ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত হয়, যেখানে লিবারেল ডেমোক্রেট এমপি অ্যান্ড্রু জর্জ সহ 12 জন এমপি স্বাক্ষর করেন। প্রস্তাবটিতে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিচারকদের 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রাখায় উদ্বেগ প্রকাশ করা হয়। সর্বশেষ আহ্বানটি এলো মার্কিন কংগ্রেস থেকে। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অনুরোধ করে সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠি দেয় মার্কিন কংগ্রেস। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে তারা। কংগ্রেসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক সাব কমিটি অফিসিয়াল চিঠিতে প্রধান উপদেষ্টাকে লেখেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা হলে বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না। মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির অফিসিয়াল প্যাডে লেখা চিঠিতে স্বাক্ষর করেন দক্ষিণ এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা এবং র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি মিক্স ও সিডনি ডাফ সহ 5 কংগ্রেস সদস্য। এদের মধ্যে বিল হুইজেঙ্গা ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সদস্য হলেও গ্রেগরি মিক্স, সিডনি ডাফ, জুলি জনসন ও টমাস সুজি সহ বাকি
4 জনই বিরোধী ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য। চিঠিতে তারা লেখেন, বাংলাদেশের গত 2টি নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। জুলাই আন্দোলনে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছে। তাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করার বিষয়ে মার্কিন কংগ্রেস গভীরভাবে উদ্বিগ্ন। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় তারা। তবে তারা বলেছে, বিষয়টি বাংলাদেশের বর্তমান সরকার বা ভবিষ্যতে নির্বাচিত সরকার পুনর্বিবেচনা করবে বলে তারা আশা করে। 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিশ্বজুড়ে আন্তর্জাতিক লবিং করে যাচ্ছিল দলটি, যার প্রথম সাফল্য পায় গত অক্টোবরে মার্কিন নির্বাচনের ঠিক আগ দিয়ে। 31 ডিসেম্বর 2024 প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানান। একই সাথে মব সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেই সময় আলোচনায় আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মাসিক 2.5 কোটি টাকায় ওয়াশিংটন ডিসির লবিং ফার্ম স্টেট গ্লোবাল ডিপ্লোম্যাসিকে নিয়োগ করেছেন। সেই লবিস্ট ফার্ম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে। শোনা যায় তারাই ট্রাম্পকে প্রভাবিত করে ওই বিবৃতি আদায় করেন। জয়ের বিনিয়োগ যে কাজে এসেছে তা বোঝা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময়। সে সময় সাংবাদিকরা ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করলে পুরো বিষয়টি তিনি মোদীর উপর ছেড়ে দেন। ট্রাম্পের এক্স পোস্ট থেকে শুরু করে সর্বশেষ মার্কিন কংগ্রেসের দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটির চিঠি, আওয়ামী লীগের আন্তর্জাতিক লবি কাজ করছে বোঝা যাচ্ছে। কিন্তু তা বাংলাদেশ সরকারকে কতটা চাপে রাখতে পারবে সেটাই দেখার বিষয়। কংগ্রেসের চিঠির পরেও সরকার জানিয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। তবে সরাসরি না হলেও জাতীয় পার্টি বা অন্য কারো মাধ্যমে আওয়ামী লীগ পরোক্ষভাবে নির্বাচনে অংশ নিলেও সরকার সম্ভবত বিষয়টি মেনে নিবে। তাছাড়া এনসিপি সহ জুলাই অভ্যুত্থানের শক্তি এখন অনেকভাবে বিভক্ত হয়ে দুর্বল হয়ে পড়েছে। বিএনপিও রাজনৈতিক কৌশলে জামায়াতকে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করতে চাইবে। আন্তর্জাতিক চাপের পাশাপাশি দেশের মধ্যে রাজনৈতিক নানা হিসেব নিকেশে অচিরেই হয়তো রাজনীতির মাঠে দেখা যাবে আওয়ামী লীগকে। এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পালা। কিছু উজবুক পাকিস্তানের সহায়তায় ভারত দখলের নেশায় প্রলাপ বকেছে। কিছু বেকুফ 7 সিস্টার্স ভেঙে দেওয়ার হুঙ্কার ছেড়েছে। কিন্তু নিজের পায়ের তলার মাটি যে ক্রমশ চোরাবালিতে দেবে যাচ্ছে সেদিকে তারা খেয়ালই করেনি। ফলে যা হবার তাই হয়েছে। এখন নির্বাচনী ভিক্ষার বাটি নিয়ে এই দল সেই দলের দুয়ারে দৌড়াদৌড়ি করছে। কারো জায়গা হচ্ছে, কারো জায়গা হচ্ছে না। যে সময়ের কথা বলছি, এই সময় অনেক কূটনীতিক মনে করেছেন বাংলাদেশ কার্যত ভারতের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। অনেকে যে কোনো সময় যুদ্ধের আতঙ্ক ছড়িয়েছেন, কিন্তু সীমাহীন উস্কানিত ভারত নীরব কূটনীতি বেছে নিয়েছে। এদিকে বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠে পড়ে লেগেছে জামাত। অকৃপণ সরকারি পৃষ্ঠপোষকতা, বেসুমার নগদ অর্থ প্রবাহ এবং মেটিকুলাস ডিজাইনে ভর করে জামাত নিজেদের শিকড় বাংলাদেশের গভীরে গেঁথে দিতে মরিয়া হয়ে উঠেছে। ফলে দীর্ঘদিনের মিত্র বিএনপিকেও তারা চ্যালেঞ্জ করেছে নানানভাবে, নানান জায়গায়। এই সময় অবশ্য অনেকেই বলেছেন জামাত কিছুতেই চাইছে না তারেক রহমান দেশে ফিরে আসুন। পাকিস্তান, কাতার, এমনকি কতিপয় মধ্যপ্রাচ্যের মিত্র শক্তির জোরে জামাত নেতারা ইউনূসকেও খড়কুটো ভাবতে দ্বিধা করেনি। মানুষ ভাবতে শুরু করেছিল জামাতই বোধহয় সরকারকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করছে। কিন্তু তারেক রহমানের আগমন সব কেমন যেন এলোমেলো করে দিয়েছে। মাঝ আকাশে সুতো কাটা ঘুড়ির মতো জামাতও নাকি এখন গোত্তা খেয়ে ঘুরছে এবং ক্রমশ ভূমিতে নেমে আসছে। অনেক বদনাম, অনেক সমালোচনা সত্ত্বেও বিএনপি এখন লাইমলাইটে চলে এসেছে বা আসছে বলে মনে করছেন অনেকে। মাঝখানে বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়েছে, রাজনীতির পাটাতনও বদলে গেছে। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আবার গতিপথ বদলে নমনীয় হয়েছে, কাছাকাছি এসেছে। মাঝে ভারত ঘুরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর যেন রাতারাতি পলিটিক্সটাও পাল্টে যেতে শুরু করেছে। বিশেষ করে এই অঞ্চলের ভারতের নীরব কূটনীতি ক্রমশ সরব হতে শুরু করেছে এবং পাকিস্তান এখন কার্যত ব্যাকফুটে চলে গেছে। ইউনূসকে যারা বসিয়েছেন ক্ষমতায় তারাও দিগ্ভ্রান্ত, দেশে এবং বিদেশে। এরই মধ্যে ভারতের আশীর্বাদ নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান, যে কথা শুরুতেই বলছি, অনেকেই এটা বলছেন, এবং ক্রমশ ফেড আউট হয়ে যাচ্ছে জামাত। আরেকটি আওয়াজ একই সময়ে জোরে সোরে শোনা যাচ্ছে, তা কি? সেটা হলো শেখ হাসিনাও নাকি ফিরবেন শিগগিরই। একথা শুনে বা একথা যদি আপনি বলেন কাউকে, বাংলাদেশ বিরোধীরা আপনাকে গালাগাল দেবে, হাসিনা বিরোধীরা ট্যাগিং করবে, কারো এজেন্ট বলবে। কিন্তু এটা তো মানতেই হবে, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, অটোমেটিক্যালি পূরণ হয়ে যায় বা পূরণ করে নেয়। ভারত নাকি এখন সেই মিশনেই আছে। ইউনূসের সঙ্গে তাদের বনিবনা নিয়ে সময় ক্ষেপণ করতে চাইছে না ভারত। তাদের চাওয়া ভারতের চাওয়া এবং প্ল্যান এখন একটাই, অনেক বিরোধিতা সত্ত্বেও তারেক রহমান যেভাবে বাংলাদেশে এসেছেন একইভাবে শেখ হাসিনাও অচিরেই বাংলাদেশে পা রাখবেন।
নির্দিষ্ট দিনক্ষণ এখনই হয়তো বলা যাচ্ছে না বা বলা যাবে না, তবে এটাই অনিবার্য বলছেন রাজনীতির ভাষ্যকাররা। আরেকটি সূত্র বলেছে তারেক রহমানের দেশে ফেরার পেছনে শুধু ভারত নয়, রাশিয়াও ভূমিকায় রয়েছে। সম্প্রতি তুর্কমেনিস্তানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যকার প্রায় 50 মিনিটের রুদ্ধদ্বার বৈঠকেই নাকি এটা চূড়ান্ত হয়েছে। নিশ্চয়ই বৈঠকের কথা আপনাদের মনে আছে। কেন মনে আছে? সেই বৈঠকে 40 মিনিটের গ্যাপে পড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ অসহনীয় হয়ে পড়েছিলেন এবং শাহবাজ শরীফ নিজে যেমন বিব্রত এবং লজ্জিত হয়েছেন, একইভাবে তিনি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ওই দিনের ওই বৈঠকের কারণেই প্রভাব বিস্তারের সুযোগ হারিয়েছেন, ট্রেনটা মিস করেছেন। 12 ডিসেম্বরের পুতিনের সাথে সেই বৈঠকের পরপরই বাংলাদেশ থেকে তুরস্কের সকল সামরিক উইংসও নাকি চলে গেছে, ওই সূত্রটি বলছে। এই কারণেই নাকি জামাত এবং পাকিস্তানের আওয়াজ এখন ক্রমশ কমে আসছে এবং তারা বলছে এক পর্যায়ে হয়তো এটা আর শোনা যাবে না। অর্থাৎ পুরো ব্যাপারটায় রাশিয়ার হাত ছিল, রাশিয়ার হাত আছে, সাথে ছিল ভারতের সম্মতি। জঙ্গিবাদ ঠেকাতে তারেক রহমান ভারত রাশিয়ার ইচ্ছাকে গুরুত্ব দেবেন এমন কথা বলছেন বিশ্লেষকরা। এজন্য জামাত এবং পাকিস্তানের সঙ্গে মাখামাখি কমাতে হবে বিএনপিকে, এমন বার্তা নিয়েই তিনি হয়তো এসেছেন। বিএনপি গোপনে জামাতের সাথে যদি আঘাত অব্যাহত রাখেন, তাহলে এর খেসারত তাদেরকে দিতে হবে, একথাও বলছেন কূটনীতিকদের কেউ কেউ। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত এখন আর বাংলাদেশে উগ্রবাদের বিস্তার চায় না। অবাঞ্ছিত পর্দা ছাড়া বেড়ে উঠুক, এটা তারা চায় না। এটাই এখন এই অঞ্চলের রাজনীতির সামারি। এটা আসলে ভালো করে বুঝতে হবে। আপনারা জানেন রাজনীতির খেলা খুব নির্মম। গত কয়েক মাস ধরে যারা তারেককে অবাঞ্ছিত করার খেলায় মেতেছিল, আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না বলে হুঙ্কার ছেড়েছিল, এখন তারাই টিকে থাকার জন্য ওর দরজায় কড়া নাড়ছে এতিমের মতো। জুলাই যোদ্ধাদের মধ্যে যে খেলা জমে উঠেছে তা সম্ভবত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এবং এই যে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা কিংস পার্টি এনসিপির যে অস্তিত্ব থাকবে না সে কথা তো অসংখ্যবার আপনাদের সামনে বলেছি এবং সেটি বাস্তবে প্রমাণিত হতে যাচ্ছে, বাস্তবে রূপ পেতে যাচ্ছে। জুলাই যোদ্ধাদের তাত্ত্বিক গুরু হিসেবে আমরা যাকে চিনি বা জানি, উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মাহফুজ আলম এবার মুখ খুলেছেন। তিনি খোলামেলাভাবে অনেক কথা তুলে ধরেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, তার মধ্য দিয়ে তিনি এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছেন, নতুন আরও বেশ কিছু বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এবং এই মাহফুজ আলম তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অনেক পছন্দের ব্যক্তি। প্রধান উপদেষ্টা মাহফুজ আলমকে সারা বিশ্বের সামনে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেছিলেন, পরিচয় করে দিয়েছেন। আবার এইসব মাস্টার মাইন্ডদের পেছনের শক্তি হিসেবে কে কাজ করেছেন, ডক্টর ইউনূস সাহেবের কতটা সহযোগিতা ছিল সেগুলো আমরা আপনাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থিত করেছি। 2 2 4 মিলিয়ে আমরা সমীকরণ মেলানোর চেষ্টা করেছি। কিন্তু আরও একটি প্রশ্ন আছে, এখনো পর্যন্ত একটা বিশেষ শক্তি এই জুলাই যোদ্ধারা যে নানান ধারায় বিভক্ত হয়ে পড়েছে, কোন অংশকে মদত দিয়ে যাচ্ছে, কোন অংশকে যে মদত দিয়ে যাওয়া হচ্ছে আর কোন অংশ যে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে তা আমাদের কাছে স্পষ্ট। যারা এখনো পর্যন্ত সামনের সারিতে আছেন মোটামুটি আমাদের বুঝতে কষ্ট হয় না তারা কারা। নিশ্চয়ই সেই খেলা আরও কিছু দূর যেতে পারে, তবে চূড়ান্ত পরিণতি আমরা জেনে গেছি। যাই হোক, মাহফুজ আলম তার ফেসবুক পেজে যে স্ট্যাটাসটি দিয়েছেন তা একটু আপনাদেরকে পড়ে শোনায়। তিনি বলছেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই দুটি সংগঠন আমরা জুলাইয়ের সহযোদ্ধারা থাকায় গত 1.5 বছর আমি চাহিবা মাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। আমার অবস্থান স্পষ্ট, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন, দায় দরদের সমাজ সহ অনেক কথাই আমি বলেছি, যেগুলো আমরা জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু তারা এগুলো ধারণ করতেন? প্রশ্ন করছেন তিনি। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায় দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। মাহফুজ আলম যেভাবেই বলুন না কেন, যে পরামর্শ দেন না কেন, এনসিপি যে জুলাইয়ের যে স্পিরিট ছিল সাধারণ মানুষের সামনে 5 আগস্টের আগে তারা যেই কথাবার্তাগুলো আমাদের সামনে বলেছিল, 71কে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করছে, রক্ত দিচ্ছে, এই সব দিয়ে তো মানুষকে হিপনোটাইজ করা হয়েছিল। সে কথাও তো অসংখ্যবার বলেছি। সেই কথাই এখন মাহফুজ আলমদের মুখ থেকে বের হচ্ছে। অর্থাৎ গণঅভ্যুত্থানটি ছিল সাধারণ মানুষের সঙ্গে স্রেফ প্রতারণা, এ কথা আমি অসংখ্যবার বলেছি। এখন আমরা বললে তো শত্রু হয়ে যায়, আমরা বললে ফ্যাসিবাদের দোষর হয়ে যায়। এখন তো মাহফুজ আলমরাই সেই কথা তুলে ধরছেন। মাহফুজ আলম বলছেন, বিদ্যমান বাস্তবতায় আমরা জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বোধভুত্ব মুছে যাবে না, মানে তার যে সম্মান স্নেহ রয়েছে, কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামাত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটি সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে
আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। এবং শেষ পর্যায়ে এসে বলছেন, ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধের মধ্যে রয়েছে। এই পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি, বরং আমি গত 1.5 বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়, ইফ ইউ কেয়ার টু জয়েন মি, ইউ আর মোস্ট ওয়েলকাম। তার মানে কি? এবং তিনি সবশেষে বলছেন, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব, বিকল্প মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন। আমরা ধরে নিচ্ছি যে আরও একটি বিকল্প শক্তি আসছে, আরও একটি নতুন রাজনৈতিক দল আসছে। আমি সে বিষয়ে কথা বলছি। এর আগে এনসিপি গঠনের সময় আমরা জানি যে মাহফুজ আলম দলের গুরুত্বপূর্ণ পদ দুটির একটি চাইছিলেন, সাধারণ সম্পাদকের পদ। তার হয়ে তার অনুসারীরা, এই যে সকল বিপ্লবীরা রয়েছেন, এখন যারা নেতৃত্ব রয়েছেন, তাদের সাথে দেন দরবার করেছিল, লবিং গ্রুপিং করেছিল, কিন্তু তিনি পাননি। আবার এনসিপির নেতারা যে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে, ভুল পথে অগ্রসর হচ্ছে, মাহফুজ আলম সেগুলো অকপটে তুলে ধরেছিলেন। কখনো কখনো হয়তো তাকে ফেসবুক স্ট্যাটাস তুলেও নিতে হয়েছে হুমকি মুখে বা যে কোনো আপত্তির মুখে। এবং একথাও সত্য, মাহফুজ আলম কখনো জামাতের নীতিতে বিশ্বাসী হননি। তিনি আকারে ইঙ্গিতে জামাতের যে আদর্শ, সেইগুলোকে ডিনাই করেছেন এবং মানুষের সামনে মোটামুটি পরোক্ষভাবে তুলে ধরার চেষ্টা করেছেন যে কারা বাংলাদেশকে নিয়ে খেলতে চাইছে। যদিও মাহফুজ আলমের যে রাজনৈতিক আদর্শ, সেটিও বিতর্কের ঊর্ধ্বে নয় নিশ্চয়ই, এবং তাকে নিয়েও তো অনেক ধরনের বিতর্ক রয়েছে। যে বিষয়ে বলছিলাম, যে রাজনৈতিক দল বিষয়ে যে ইঙ্গিত তিনি দিচ্ছেন, তাহলে কি আমরা ধরে নেব যে আরও একটা নতুন রাজনৈতিক দল আসছে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে? এবং নির্বাচনকে সামনে রেখেই তো বনিবনা হয়নি, বা নানান ধরনের মতবিরোধ গড়ে উঠেছে এনসিপির মধ্যে, এবং নানান ধরনের ব্যক্তি পর্যায়ে মানে নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিরা তারা দল ত্যাগ করছেন, পদত্যাগ করছেন। সেই জায়গা থেকে জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সত্যি সত্যি হয় 12 ফেব্রুয়ারি, এখন নতুন করে এই রাজনৈতিক দল আসলে কি তিনি নিয়ে আসবেন? নিয়ে এসে লাভ কি? এখন তার নিবন্ধন পাওয়া যাবে না, সেই সময়ও নেই, সেই পরিবেশও নেই যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নাকি মাহফুজ আলম বিশেষ কোনো ইঙ্গিত পেয়েছেন যে নির্বাচন আসলে 12 ফেব্রুয়ারি তো হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে, তার জন্য তিনি নিজেকে গোছানোর যতটুকু গুছিয়ে নিতে পারেন এবং রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটাতে পারেন, নিবন্ধন নিতে পারেন, এবং নির্বাচন পিছালে সেই নির্বাচনে তার নতুন রাজনৈতিক দলটি যদি গঠিত হয় তাহলে অংশ নিতে পারবে। দেখুন, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বা ক্ষুদ্র জ্ঞানে আমি এখন এটুকু বলতে পারি, এই নির্বাচন নিয়ে এখন অনেক ধরনের সংশয় রয়েছে। মাহফুজ আলমরা ভেতর থেকে হয়তো অনেক কিছু জানতে পারছেন। সেই জায়গা থেকে তার এই উদ্যোগ যদি হয়ে থাকে, হয়তোবা তাদের জন্য ভুল কিছু নয়, তবে এনসিপি শেষ, এটি স্পষ্ট করে উচ্চারণ আমরা করতেই পারি। যে শেখ হাসিনা নির্বাচনের ফেরার টার্নিং পয়েন্ট কি তাহলে এটাই? হ্যাঁ, আপনারা দেখবেন যে ঘটনাবহুল একটি দিন এবং রাত দুটি পার হয়েছে। যদি আপনারা খুব খেয়াল করে দেখেন যে মধ্যরাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কথা বলছিলেন ডাক্তার জাহিদ, যেখানে বলছিলেন বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় পরিস্থিতি অতিক্রম করছেন, এবং একই সাথে সেখানে তারেক রহমানের দেশবাসীর কাছে দোয়া চাওয়ার ব্যাপারটিও এসেছে। তো মূল আলোচনায় যে শেখ হাসিনা একটি অডিও বার্তা ফাইনালি গতকালকেই একটা রিলিজ করেছে। সেখানে 10 মিনিটের সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, সেজন্য আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠায় দেওয়ার জন্য শেষবারের মতো তিনি ডক্টর ইউনূসকে বলেছেন। এবং আপনি একই দিনে যে ঘটনাগুলো ঘটছে, কেন বলা হচ্ছে যে শেখ হাসিনা ফিরছেন, তফসিল পিছাচ্ছে এবং অজিত দোভালের ফাইনাল কল, তিনটিকে বিশ্লেষণ করছি। এবং আপনার ঠিক তার আগের দিনই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি ফোন করেছেন, অবশ্য খলিলুর রহমানের মাধ্যমে। এমন খবর বের হয়েছে ইন্ডিয়ান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মেইন স্ট্রিমের খবরেও। এবং সেখানে কি আলাপচারিতা এসেছে, তার সেখানে বলা হয়েছে যে একই কথা, যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছে। সেখানে প্রয়োজনের তফসিল 1-2 সপ্তাহ পিছিয়ে নেওয়া যায় কিনা আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য, সে বিষয়ে ভারতের বার্তাটি অজিত দোভাল পৌঁছে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। যদিও বাংলাদেশে আমরা জানি যে মনোনয়নপত্র দাখিলের দিন আর 1 দিন বা 2 দিন আছে, এর মধ্যে বাংলাদেশে অনেক নাটকীয়তা ঘটছে। তবে শেখ হাসিনার যে বিষয়টি আপনারা দেখবেন, শেখ হাসিনা কিন্তু স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, নির্বাচন বর্জনের নয়। সো বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস রয়েছে নির্বাচনে অংশ নেবার, বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণরূপে নির্বাচনে যেতে প্রস্তুত, সে ধরনের সব প্রস্তুতি তাদের আছে। এবং নির্বাচনে যাবে আওয়ামী লীগ, বেশ স্পষ্ট এবং খুব দৃঢ়ভাবে শেখ হাসিনা বলছেন। এবং আমরা আবারও বলছি যে কেন আলামতগুলো বলছি, যে একই দিনে 3টি ঘটনা কিন্তু ঘটলো, এবং কেনই আমরা মধ্যরাতে হঠাৎ দেখছি ডাক্তার জাহিদের এই মন্তব্যটিকে অনেকে আশঙ্কা করছেন, নানান রকম শঙ্কার কথা বলছেন, এবং সেই শঙ্কাকে কেন্দ্র করে নির্বাচনের তফসিল পিছিয়ে যাবার মতো আলামত দেখতে পাচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল ধারণা করছেন। এবং যে কারণের জন্য দেখবেন যে খুব বেশি মাত্রায় কিন্তু তাড়না বর্ণ কোনো কিছু নেই, এবং সেদিকটাই আসলে ক্রমাগত আগাচ্ছে। অনেকে ধরে নিচ্ছে যে এটি খুব সহজ
নকশায় যদি এরকম কোনো একটি যেটি সবে আশঙ্কা করছে যদি সেটি ঘটে থাকে তাহলে তো অনিবার্য রাজনৈতিক তফসিল পেছানো জাতির দেশের এবং একটি ইসের জন্যই সেটি করবে, সেদিকেই যাবে অন্তর্বর্তী সরকার, সেটি রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে সেটি ধারণা। আবার শেখ হাসিনা বেশ দৃঢ়কণ্ঠে যেভাবে বক্তব্য রাখছেন যে তার দল নির্বাচনে অংশ নেবে, নিশ্চয়ই শেখ হাসিনা এক ধরনের কথা বলছে যখন আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার আওয়ামী লীগে ফেরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েল এবং ভারত চারটি মহৎ শক্তি বলা যেতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ সুস্পষ্ট। এমনও খবর বেরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারেক রহমানকে এই ধরনের একটি মূলত মেসেজ দিয়ে পাঠানো হয়েছে যে সংবেদনশীল, সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত এবং নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে। অবশ্যই খবরের সত্যতা বা কতটুকু কি সেটা অবশ্য নিশ্চিত করা যায়নি, এটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর। তবে নির্বাচনের যেরকম তফসিলের সাথে সাথে যে আমেজটি থাকার কথা সেটি কিন্তু সারা দেশেই অনুপস্থিত বলা যেতে পারে। জামাত আজ তাদের জোটের একটি সংবাদ সম্মেলন করছে এবং এনসিপি নিশ্চিতভাবেই জামাতে অংশগ্রহণ করছে, আমরা সে খবরটি এরই মধ্যে দেখতে পেয়েছি। এবং সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এনসিপি থেকে দুজন মহিলা নেত্রী জাদ্রেল তাসনিম জারা এবং আরেকজন ডক্টর জেবিন, তিনিও কিন্তু বের হয়ে গেছেন। অনেকে বলা বলি করছেন এনসিপি হুঙ্কার দিয়েছিল যে তারা তো ভারতের 7 সিস্টার ভেঙে দেবে, তবে তার আগে এনসিপি কেন তাদের নিজেদের সিস্টারদের রাখতে পারছে না, তাদের নিজেদের সিস্টারই তো ভেঙে যাচ্ছে, দল থেকে ভেঙে তারা অন্য জায়গায় যাচ্ছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কৌতুক হয়েছে। তবে যাই হোক, আসলে পরিস্থিতি আসলে কেন হঠাৎ করে শেখ হাসিনা ঠিক তফসিলের দুদিন আগে এমন একটি ইঙ্গিতবাহী অডিও বার্তায় পুরোপুরি নির্বাচনমুখী যাত্রার কথা বলছেন। আবার একই সময় অজিত দোভাল ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মরণ করিয়ে দিয়েছেন ভারত কি চায়, অন্যান্য দেশ কি চায় এবং ভারত কীভাবে দেখতে চায়, কেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মরণ করিয়ে দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেটিকে কীভাবে গ্রহণ করবে। একই দিকে বিএনপি ডক্টর জাহিদ হোসেনের মধ্যরাত্রে বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থাকে বলছেন অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন। একই দিনে তারেক রহমানের সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য। রাজনৈতিক মহল মনে করছেন যে তফসিল কি তাহলে পিছিয়ে যাচ্ছে, তারা ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। সবকিছুই আসলে পরিষ্কার হয়ে যাবে খুব অল্প দু একদিনের মধ্যেই আসলে কোন দিকে যাচ্ছে বা আগামী তফসিল ঘোষণা বা আরও অনেক কিছু আছে। ফলে নির্বাচন যে পিছিয়ে যাচ্ছে সেটি সরকারের ঘনিষ্ঠ একাধিক মহল বলছে যে নির্বাচনটি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছে না। কী কারণে দেখছে না বিষয়টি পরিষ্কার কিন্তু কোনো পক্ষ থেকেই আসেনি। জামাতের পক্ষ দেখবেন যে জামাত এখন কিন্তু খুব সাইলেন্টলি সব জায়গায় তারা তাদের যারা ABCDEF ছিল অর্থাৎ এনসিপি, এবি পার্টি, সবাইকে এখন এক করে এনে তারা একসাথে যাবে। এটা তো জানি যে জামাত সবসময় তাদের 3-4টা প্ল্যাটফর্ম সামনে রাখা আবার একসাথে হয়। ফলে আসলে সেটা বলছিলাম যে নির্বাচনমুখী তাহলে এই যে অবস্থান আওয়ামী লীগের এই অবস্থান, সেখানে আসলে বিএনপি তারেক রহমানের যে কোনো নির্বাচনমুখী তার দল এগিয়েছে। আবার এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংকটময়কালীন কথা বলছে। আবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোনের যে কথা বলা হচ্ছে গণমাধ্যমে, সেটি নিয়েও বেশ চর্চিত হচ্ছে। এখন আসলে সময় বলে দেবে আসলে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে কি সরকার হাঁটবে নাকি অন্য কোনো পথে যাবে, সেটি সারা বিশ্বে গ্রহণযোগ্য নির্বাচন বলে বিবেচিত করবে না। সেই যেটিকে বারবার অন্যান্য বিষয় থেকে ধারণা দিচ্ছে সে পথে ডক্টর মোহাম্মদ ইউনূস যাবে, সেদিকে অবশ্য সময় বলে দেবে সব প্রশ্নের উত্তর। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।